বৌমা, বেলা 12টা বাজে, এবার তুমি কখন রান্না করতে যাবে? কারণ আমার তো খিদে পেয়ে গেছে, আর আমাকে ডাক্তারবাবু বলেছে বেলা 1টার মধ্যে খাওয়া দাওয়া করে নিতে। তাই এবার দয়া করে রান্না করে যাও। রচনা দেবীর এমন কথা শুনি তার বৌমা চন্দ্রিমা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে মোটেই রান্না বান্না করতে পারে না। আর রান্না বান্না করার নাম শুনেই তার গায়ে জ্বর চলে আসে। যেহেতু রচনা দেবীর একমাত্র ছেলে প্রীতম নিজে পছন্দ করে বিয়ে করেছে, তাই আজকে চন্দ্রিমার এমন অবস্থা। কিন্তু শাশুড়ি মা জানে না যে তার বৌমা রান্না করতে পারে না। যদি এই কথা তার শাশুড়ি মা আগে জানতো, তাহলে ছেলেকে কোনোদিনও এরকম মেয়ের সঙ্গে বিয়ে দিত না। মা, এখন আমি রান্নাঘরে গিয়ে কি করব? কারণ রান্নাঘরে গেলেই তো রান্না করতে হবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু রান্না বান্না করতে পারি না, তাই আমি এখন রান্নাঘরে যেতে পারবো না। তুমি রান্না বান্না করতে পারো না, তাহলে বাড়ির বউ হয়েছো কি করতে? বিয়ের আগে তো তোমার বাবা মা একবারও বলেনি যে তুমি রান্না বান্না করতে পারো না? শুনুন, আমার বাবা মা আপনাকে বলতে চেয়েছিল, কিন্তু আপনার ছেলেই তো আমার বাবা মাকে বলতে বারণ করেছিল। কারণ আপনি যদি জানতেন যে আমি রান্না করতে পারি না, তাহলে আপনি কিছুতেই এই বিয়ে মেনে নিতেন না। আর আমি রান্না করতে পারি না তাতে কি হয়েছে? আপনি রান্নাঘরে যান আর রান্না করে নিয়ে আসুন, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, আমার বয়েই গেছে তোমাকে রান্না বান্না করে খাওয়াতে। বদমাইশ মেয়ে একটা। সারা জীবন শুধুমাত্র লেখাপড়া শিখলে হয় না, বাড়ির কাজবাজও শিখতে হয়। আর তোমার বাবা মা তোমাকে কিচ্ছু শেখায়নি? একদম আমার বাবা মায়ের নামে কোনো খারাপ খারাপ কথা বলবেন না। আর আমি বাপের বাড়িতে কোনো কাজ করতাম না। আমার মা আমাকে সবসময় তুলো করে মানুষ করেছে। কিন্তু আমি কি করে জানবো যে আপনি আমাকে এখানে এসে চাকর বানাতে চাইবেন? এভাবেই বৌমা রান্না করতে পারবে না শুনি শাশুড়ি মায়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আর এরকম ছুটির দিনে বউয়ের এবং মায়ের ঝগড়া শুনি বাড়ির ছেলেরও ঘুম ভেঙে যায়। প্রীতম ঘুম থেকে উঠেই বুঝতে পারে যে তার মা হয়তো জেনে গেছে যে তার বউ রান্না করতে পারবে না। আর প্রীতম দেখেছে তার মা এবং বউ একেবারে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। আরে, তোমরা রান্না বান্না নিয়ে সকাল সকাল ঝামেলা করছো কেন? আর মা, তুমি একদম চিন্তা করো না। তুমি তো ভালো করেই জানো যে তোমার বৌমার ইয়ার্কি করার স্বভাব আছে, তাই ও তোমার সাথে ইয়ার্কি করছে। ও অনেক ভালো রান্না করতে পারে, আর দুপুরবেলা তোমাকে পোলাও আর মাংস রান্না করে খাওয়াবে, বুঝেছো? এই বলে প্রীতম তার মায়ের কাছ থেকে বউকে বাঁচিয়ে নেয়। এর ফলে রচনা দেবীও কিছু বলতে পারে না। সে নিজের ঘরে বসে দুপুরবেলা পোলাও এবং মাংস কষা খাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আর অন্যদিকে এমন ভাবে শাশুড়ি মাকে মিথ্যা কথা বলার জন্য চন্দ্রিমাও প্রীতমের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। আচ্ছা প্রীতম, তুমি তোমার মাকে মিথ্যা কথা বললে কেন? কারণ আমি তো সত্যিই রান্না করতে পারি না। আর এখন তোমার মায়ের জন্য এই গরমের মধ্যে আমার পোলাও আর মাংস রান্না করতে বয়েই গেছে। আরে, তুমি চিন্তা করছো কেন? আমি তো ভালো করেই জানি যে তুমি রান্না বান্নার দিক থেকে একেবারে অষ্টরম্ভা, কিন্তু আমি রান্না করতে পারি। তাই তুমি চুপচাপ রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে দাও, আর কিছুক্ষণ পর আমি আসছি, তারপর আমি তোমাকে রান্না বান্না করে দেবো, কেমন? চন্দ্রিমা তার স্বামীর এমন কথা শুনে খুবই খুশি হয়। তাই সে তখনই তার বরের কথা মতো রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণ পর লুকিয়ে লুকিয়ে প্রীতম রান্নাঘরে চলে আসে। আর এভাবেই প্রীতম তার রান্না না জানা বউয়ের হয়ে কোমরে গামছা বেঁধে একেবারে পোলাও এবং মটন কষা রান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে চন্দ্রিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে। সত্যি ভাগ্য করে একখানা বর পেয়েছি। একদিকে বর, আরেকদিকে রাঁধুনি। এরকম বর যেন সব মেয়ের কপালে জোটে। তোমার মতো একটা সর্বা বর পেয়ে আমি সত্যিই খুবই খুশি। প্রীতম ভালো করে কষা মাংস এবং পোলাও রান্না করলে চন্দ্রিমা সেই রান্না করা খাবার নিজের বলে চালিয়ে দেয়। আর শাশুড়ি মায়ের পাতে কষা কষা মাংস এবং পোলাও পরিবেশন করে। এরকম রান্নার গন্ধে রচনা দেবীর মন একেবারে ভরে ওঠে। সে তার বৌমাকে আর একদমই বকাবকি করে না। সত্যি বৌমা, তোমার হাতে রান্নার স্বাদ একেবারে অনবদ্য। কিন্তু সকালবেলা তুমি আমার সাথে ওরকম ইয়ার্কি মারছিলে কেন যে তুমি রান্না বান্না করতে পারো না? আমি বেকার বেকার তোমাকে বকাবকি করলাম। সত্যি মেয়ে মানুষ যদি রান্না করতে না পারে, তাহলে তাদের সংসারে কিন্তু কোনো দাম থাকে না। তুমি কিন্তু রান্নার দিক থেকে একেবারে অতুলনীয়। চন্দ্রিমা তার শাশুড়ি মায়ের মুখে এরকম প্রশংসা শুনে খুবই খুশি হয়। আর সে নিজের মনে মনে গর্ববোধ করে। প্রীতম যখন অফিসে যায়, তার আগে সে তার বউয়ের হয়ে লুকিয়ে লুকিয়ে রান্না করে দিয়ে যায়। আর এই সুযোগে চন্দ্রিমা প্রত্যেকদিন তার বরকে দিয়ে কখনো মাংস, কখনো মাছ, কখনো ডিম, আবার কখনো চাউমিন, ফ্রাইড রাইস ইত্যাদি ভালো ভালো খাবার রান্না করিয়ে নেয়। এর ফলে প্রীতম দিন দিন তার বউয়ের রাঁধুনিতে পরিণত হয়। এই প্রীতম, অনেকক্ষণ হয়েছে অফিস থেকে এসেছো, বিশ্রাম হয়ে গেছে তোমার। এবার যাও, লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যাও। কারণ তোমার মা আমাকে রুটি আর তরকা বানাতে বলেছে। তাই তাড়াতাড়ি গিয়ে আটা মেখে রুটি করা শুরু করে দাও।
সত্যি মা ঠিক কথাই বলতো, লাভ ম্যারেজ করে আমি একদম ভুল করেছি। কেননা দিন দিন তুমি আমার বউয়ের থেকে একবারে মালকিনে পরিণত হচ্ছ, আর আমার সাথে চাকরের মতো ব্যবহার করছো, আমার আর ভালো লাগে না। এই বলে প্রীতম লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে পড়ে আর রান্নার অ্যাপ্রন ড্রেস পরে রুটি এবং ডিম চিকেন তরকা রান্না করতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন প্রীতমের অফিস থেকে ফিরতে একটু দেরি হলে চন্দ্রিমা সেদিন বিপদে পড়ে। বৌমা, তুমি সেই বিয়ের পর প্রথমবার পোলাও আর মটন কষা রান্না করেছিলে মনে আছে? তোমার বাবার না সেই রান্নাটা খেতে আবার খুব ইচ্ছে করছে। তুমি যাও একটু আমাদের জন্য আবার পোলাও আর মটন কষা রান্না করে নিয়ে এসো তো। না মানে আমি বলছিলাম কি, আমার না আজকে মাথায় ভীষণ পরিমাণে ব্যথা করছে, আর বলছিলাম যে আজকের বদলে আমি যদি কালকে বাবাকে পোলাও আর মটন কষা রান্না করে খাওয়াই তাহলে কি অসুবিধা হবে? রচনা দেবী এবং তার স্বামী স্বপন বাবু কিছুতেই চন্দ্রিমার কথা শুনতে চায় না। তারা একেবারে জেদ ধরে বসে থাকে যে আজকেই তারা তাদের বৌমার হাতের পোলাও এবং মটন কষা খাবে। তাই তারা চন্দ্রিমাকে জোর করে রান্নাঘরে পাঠিয়ে দেয়। ঠিক এমন সময় চন্দ্রিমার ননদ সেই রান্নাঘরের দরজার বাইরে লুকিয়ে লুকিয়ে চন্দ্রিমাকে দেখতে শুরু করে, কারণ চন্দ্রিমার ননদ প্রিয়ার প্রথম থেকেই তার বৌদির উপর ভীষণ পরিমাণে সন্দেহ ছিল। আজকে প্রীতম অফিস থেকে ফিরতে এত দেরি করছে কেন কি জানি? আমার মনে হয় ইচ্ছে করেই ও আজকে দেরি করছে যাতে ওকে রান্না করতে না হয়। কিন্তু আমিও হাল ছাড়বো না, আজকে বরং আমি রেস্টুরেন্ট থেকে পোলাও আর মটন কষা অর্ডার করে দিই। আর সেই পোলাও আর মটন কষা খেয়ে সবাই ভাববে যে আমি রান্না করেছি, আমার উপর কেউ সন্দেহ করতে পারবে না তাহলে। এই বলে চন্দ্রিমা তাড়াতাড়ি করে অনলাইনে পোলাও এবং মটন কষা অর্ডার করে দেয়। আর এরকম দৃশ্য দেখে প্রিয়া তার বৌদির সত্যিটা ধরে ফেলে। ও এই ব্যাপার, বৌদি এত চালাক সেটা তো আমি জানতাম না। আমি ঠিক সন্দেহ করেছিলাম যে বৌদি আমার দাদাকে ঠিক রাঁধুনি বানিয়ে রেখেছে, কিন্তু আমিও প্রমাণ খুঁজছিলাম, আর আজকে আমি আমার বৌদিকে মজা দেখাবো। অন্যদিকে চন্দ্রিমা যখন রেস্টুরেন্ট থেকে পোলাও এবং মটন কষা নিয়ে এসে তার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং ননদকে খাইয়ে দেয়। প্রীতম যখন জানতে পারে যে তার বউ এরকম রান্না করে তার বাবা এবং মাকে ভালো ভালো খাবার খাইয়েছে, তখন প্রীতম খুবই খুশি হয়। আর রাত্রিবেলা প্রীতম ঘরে যাওয়ার পর, সত্যি চন্দ্রিমা, আজকে তুমি আমার মান বাঁচিয়েছো। আমি তোমাকে বেকার বেকার বকাবকি করতাম যে তুমি রান্না করতে পারো না, কিন্তু তুমি আজকে নিজের হাতে রান্না করে আমার মা, বাবা আর বোনকে পোলাও আর মটন কষা খাইয়েছো। তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। না না, আর থ্যাংক ইউ বলতে হবে না। আসলে তোমরা তো আমার নিজেরই লোক, সুতরাং আমি আমার শ্বশুর বাড়িতে রান্না করে খাওয়াবো না তো কাকে খাওয়াবো? এভাবেই চন্দ্রিমার রেস্টুরেন্টের খাবারকেই নিজের রান্না করা খাবার বলে চালিয়ে দেয়। আর ঠিক এমন সময় তার ননদ তাদের ঘরে চলে আসে, আর প্রিয়া তার দাদার সামনেই বৌদির মিথ্যা পর্দা ফাঁস করে দেয়। দাদা, তুই তোর বউকে বলিসনি যে আমাদের বাড়িতে রেস্টুরেন্টের খাবার অ্যালাউ নেই? কারণ কিছুদিন আগে বাবার রেস্টুরেন্টের খাবার খেয়ে কিন্তু শরীর খারাপ করেছিল, আর আজকে তোর বউ আমাদেরকে সেই রেস্টুরেন্টের খাবার কিনেই খাইয়েছে। সত্যি দাদা, তোর বউয়ের কাছ থেকে কিন্তু এরকম কিছু এক্সপেক্ট করা যায় না। মানে তুই কি বলতে চাইছিস? আমি তো শুনলাম মা বাবা বললো যে আমার বউ নাকি আজকে খুব সুন্দর মটন কষার পোলাও রান্না করে তোদেরকে খাইয়েছে, আর তুই তোর বৌদির নামে মিথ্যা কথা বলছিস কেন? বোন এসব কি কথা বলছে চন্দ্রিমা? চন্দ্রিমা তার ননদের কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়, তাই সে কোনো কথাই বলতে পারে না। তখনই প্রিয়া ইচ্ছা করে প্রীতমকে রান্নাঘরে নিয়ে যায়, আর চন্দ্রিমা যে ডাস্টবিনের রেস্টুরেন্টের বিলটা ফেলেছিল সেই বিলটা প্রীতমের সামনে দেখিয়ে দেয়। আর এই দেখে প্রীতম তার বউয়ের উপর রেগে যায়। আজকে তুমি রান্না করতে পারো না বলে আমার বাবাকে রেস্টুরেন্টের খাবার খাইয়েছো, আর এবার যদি বাবার শরীর খারাপ হয় তখন কি হবে বলো তো? তুমি তো ভালো করেই জানো যে রান্না বান্না না জানা সত্ত্বেও তোমাকে প্রশংসা করাতে হয়, আর তোমার ভাড়া করা রাঁধুনি আমি যখন তোমার সামনে নেই, তাহলে তোমাকে রেস্টুরেন্টের খাবার কিনে সবাইকে খাওয়াতে হবে, আর তাতে যদি কেউ মরেও যায় তাতে তোমার কোনো অসুবিধা নেই, তাই তো? এই বলে প্রীতম তার বউয়ের উপর রাগ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর চন্দ্রিমা প্রীতমের কাছে ক্ষমা চাইলেও প্রীতম তাকে ক্ষমা করে না। কিন্তু তারপর থেকেই শুরু হয় আসল খেলা। প্রীতম আর কিছুতেই পরের দিন থেকে তার বউয়ের হয়ে রান্না করে দিতে চায় না। কি হলো চন্দ্রিমা? বেলা 10টা বাজে, আমি অফিস যাবো তো। তাড়াহুড়ো করে আমাকে চিড়ের পোলাও বানিয়ে দাও, কারণ আজকে আমার টিফিনে চিড়ের পোলাও খেতে খুব ইচ্ছা করছে। প্রীতম, তুমি কি আমাকে ইচ্ছে করে শাস্তি দিতে চাইছো? কারণ তুমি তো ভালো করেই জানো যে আমি রান্না করতে পারি না, আর শেষে কিনা তুমি আমার কাছে রান্না করা খাবার খাওয়ার জন্য আবদার করছো। কি হলো, তুমি এত গলা নামিয়ে ফিস করে কথা বলছো কেন? রান্না যখন করতে পারো না তাহলে এতদিন ধরে রান্না করছিলে কিভাবে? তার মানে এতদিন ধরে কি তুমি অন্য কেউ রান্না করে দিচ্ছিল? প্রীতমের কথা শুনে চন্দ্রিমা খুবই ভয় পেয়ে যায়, আর সে টুক করে রান্নাঘরে ঢুকে পড়ে। কিন্তু এবার সে রান্না বান্না করতে গিয়ে তার বরকে পাশে পায় না। তাই চন্দ্রিমা ইউটিউব খুলে সবার জন্য চিড়ের পোলাও, রুটি এবং তরকারি বানাতে শুরু করে। কিন্তু সে যেহেতু জীবনে কখনোই রান্না করেনি, তাই কোনটা চিনি কোনটা নুন সেটা কিছুতেই সে বুঝে উঠতে পারে না। আর তার উপর রুটি মেখে বেলতে গিয়ে তার একেবারে কালঘাম ছুটে যায়। এ বাবা, আমি তো কোনো রান্নাই ঠিকঠাক ভাবে করতে পারছি না। চিড়ের পোলাওটাও মিষ্টি করতে গিয়ে এত ঝাল করে দিলাম, আর আমার রুটিও তো একটাও গোল হচ্ছে না। এবার আমি কি করব? আমার শাশুড়ি মা তোমাকে ভীষণ বকবে।
অন্যদিকে সকলে চন্দ্রিমাকে খেতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে শুরু করলে চন্দ্রিমা কোনো মতে সেই নুন পোড়া বেশি ঝাল দেওয়া খাবার এবং টেরা বেঁকা রুটি নিয়ে সবার সামনে চলে আসে। এরকম বিদঘুটে বিচ্ছিরি বৌমার রান্নাবান্নার ধরন থেকে রচনা দেবী ভীষণ পরিমাণে অবাক হয়ে বলে, বৌমা তুমি আজকে কি খাবার রান্না করেছো? রুটিগুলো এরকম টেরা বেঁকা ঠেরা হলো কেন? আর চিড়ের পোলাওয়ে এত ঝাল দিয়েছো? ছি, আমি একটা খাবারও খেতে পারছি না। এসব খাবার তুমি নিয়ে গিয়ে ফেলে দাও। তুমি এতদিন ধরে ভালো করে রান্না করতে, কিন্তু আজকে হঠাৎ কি হলো তোমার যে তুমি রান্না করতেই পারছো না? এই বলে রচনা দেবী তার বৌমাকে বকাবকি করতে শুরু করে। আর তারপর থেকে প্রীতম তাকে একেবারে সাহায্য করে না। ফলে প্রত্যেকদিন রান্না করতে না পারার জন্য বৌমাকে সকলের কাছে ভীষণ পরিমাণে তিরস্কার সহ্য করতে হয়। বৌদি, আজকে না আমার চিকেন নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান খেতে ইচ্ছা করছে। তুমি তাড়াতাড়ি আমাকে নুডলস মাঞ্চুরিয়ান রান্না করে দাও না। আর বৌমা, তুমি আমার মেয়ের মন পছন্দ মতো রান্না করার সাথে সাথে আমাকে একটু ভালো করে মাছের ঝোল আর ভাত রান্না করে দাও, কারণ আমি আজকে একটু হালকা পাতলা এই খাবার খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আপনার আর আপনার মেয়ের মন পছন্দ মতো খাবার রান্না করে নিয়ে আসছি। আপনারা একটু অপেক্ষা করুন। নাটক কম না, রান্না বান্না করতে পারে না, আর উনি নাকি আমাদের জন্য আমাদের পছন্দের খাবার রান্না করে নিয়ে আসবে। সেদিনকে ভাবলাম দাদা মায়ের সামনে বৌদিকে রান্না করতে পারে না বলে কেস খাইয়ে দেবে, কিন্তু দাদা তো ঠিক নিজের বউকে বাঁচিয়ে দিল। আর আজকে যে বৌদি রান্না করতে পারে না তার ফটো তুলে রাখবো আর মাকে দেখিয়ে দেবো, আর তখন বৌদি মজা বুঝবে। এভাবেই চন্দ্রিমা যখন রান্নাঘরে গিয়ে রান্না করা শুরু করে, তখন প্রিয়া আবার পেছন পেছন রান্নাঘরের দিকে চলে যায়। কিন্তু এবার সে যা দৃশ্য দেখে তাই দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। হ্যালো মা, শোনো না, তুমি আমাকে একটু রান্না শেখাবে গো? কারণ এতদিন ধরে আমি আমার শাশুড়ি মাকে মিথ্যা বলেছি যে আমি রান্না বান্না করতে পারি, আর আমার বরকে দিয়ে আমি রান্না বান্না করিয়েছি। সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তাই আজকে তুমি আমাকে বলে দাও যে আমি কিভাবে নুডলস আর মাঞ্চুরিয়ান বানাবো, তার সাথে মাছের ঝোল আর ভাতও রান্না করতে হবে। আমি নিজের হাতে আজকে সবাইকে রান্না করে খাওয়াতে চাই। চন্দ্রিমার মা এই কথা শুনে খুবই খুশি হয়, তাই সে তার মেয়েকে ফোনে ফোনে রান্না শেখানো শুরু করে। চন্দ্রিমার মা যেভাবে রান্না করতে বলে চন্দ্রিমা ঠিক সেভাবেই রান্না বান্না করে। আর 2-1 ঘন্টার মধ্যেই চন্দ্রিমা তার শাশুড়িমা এবং ননদের সামনে খাবার পরিবেশন করে দেয়। আর চন্দ্রিমার হাতে রান্না করা খাবার এতটাই ভালো হয় যে তার শাশুড়িমা আবার প্রশংসা করতে শুরু করে। আর এবারের রান্না প্রীতমের রান্নার থেকেও অনেক বেশি ভালো ছিল। আর প্রিয়া চাইলেও তার বৌদিকে আর কেস খাওয়াতে পারে না। বৌমা, আমার কিন্তু এমনি এমনি চুল পাকেনি, তোমার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। আর আমি এতদিন ভালো করেই জানতাম যে আমার ছেলে তোমার হয়েই রান্না বান্না করে আমাকে খাওয়াতো, কারণ আমার ছেলের হাতের রান্নার স্বাদ আমি বুঝি। কিন্তু আমি দেখতে চাইছিলাম তোমার পরিবর্তন হয় কিনা। আজকে সত্যিই তোমার পরিবর্তন হয়েছে, আর এই দেখে আমি খুবই খুশি। এই বলে শাশুড়িমা খুশি হয়ে তার বৌমাকে একটা সোনার বালা উপহার দেয়। আর প্রীতম যখন জানতে পারে তার বউ এবার সত্যি সত্যি রান্না করা শিখে গেছে, তখন সেও তার বউয়ের এরকম পরিবর্তনে খুবই খুশি হয়। সীমা, রেখা এবং জয়া 3 যা ছিল। তারা 3 জনেই যেমন সুন্দর রান্না করতে পারত, তেমনি সুন্দর খেতেও পারত। তাদের খাওয়ার ধরন দেখলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তারা 3 জনে একেবারে পাল্লা দিয়ে খাবার খায়। সকালের খাবার সীমা বেশি খেলে রেখা দুপুরের খাবার বেশি খায়, আর জয়া রাত্রের খাবার। প্রত্যেকদিন তাদের বাড়িতে এই একই জিনিস চলতে থাকে। তাদের 3 জায়ের মধ্যে অন্য কোনো কারণে কোনো রকমের রেষারেষি না থাকলেও এই খাবার নিয়ে রেষারেষি করেই তাদের 3 জনের দিন কেটে যায়। আজকে সকালবেলা কি রান্না হবে রে? অনেকদিন ধরে লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। আজকে সকালে ওটা করলে কেমন হয়? আমি তরকারি আর লুচিটা না হয় বানিয়ে দেব। তা তো বানাবেই, কারণ সবচেয়ে বেশি তো তুমিই খাবে। আর এতগুলো লোকের লুচি বানাতে কত ময়দা মাখতে হবে বলো তো? তারপরে অতগুলো লুচি বেলতেও তো হবে। তুই খাটতে পারবি না বলে আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না? বেশি খাটনি তো আমারই হবে। আমি লুচিও ভাজবো, তরকারিও বানাবো, আর তুই শুধু ময়দা মেখে লেচি বানাতে পারবি না? ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এরকম রেষারেষি করো না তো। ময়দাটা না হয় আমি মেখে দেব, আর লেচিও আমি কেটে দেব। মেজদি ভাই লুচিগুলো বেলে দেবে, আর বর্দি ভাই সেগুলো ভেজে নেবে। সবাই মিলে কাজ করলে তবেই না মজা। তোর কথা শুনে মনে হচ্ছে তোরও সকালবেলা লুচি খেতে ইচ্ছা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখিস, সকালের খাবার কিন্তু আমি বেশিটা খাবো। সবাই যদি 10টা লুচি খায়, আমি 30টা খাবো। সকালবেলার খাবারে কিন্তু আমাকে টেক্কা দিতে আসবি না তোরা। আমার লুচি খেতে ইচ্ছা করেছে ঠিকই, কিন্তু এই সকালবেলার ব্রেকফাস্টে 20-25টা লুচি খাওয়ার ইচ্ছা আমার হয়নি। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই তারা সকালবেলার খাবার বানাতে বসে পড়ে।
কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাও সম্পূর্ণ হয়ে যায়। এক এক করে তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে। তাদের পরিবারের বাকি সদস্যরা কেউ 5টার বেশি লুচি খেতেই পারে না। এদিকে 3 বউ নিজেদের জন্য 10টা 15টা করে লুচি বানিয়ে রাখে। তারা বাড়ির বাকি কারোর সঙ্গে খেতে বসে না দেখে সবাই খুবই অবাক হয়। সীমার স্বামী রাকেশ সবাইকে অনেকবার তাদের সঙ্গে খেতে বসতে বললেও কেউ তার কথা শোনে না। ও এমন কিছু নয়, আসলে তোমাদের সবার জন্য লুচি বানিয়ে আমাদের জন্য তো লুচি এখনো বানানোই হয়নি। তোমাদের খাওয়া হয়ে গেলে তবে আমরা 3 জনে নিজেদের জন্য লুচি বানাবো। তাই বলো? আমি তো ভাবলাম বেশি খাবে বলে হয়তো লজ্জায় আমাদের সামনে খেতে বসতে পারছো না। না না দাদা, এমন কিছু নয়। আপনারা 5টা 6টা খেলে আমরা ওই 10টা 12টা খাবো। এইটুকুর জন্য আর কি লজ্জা পেতে হয়? আপনারা খেয়ে নিন, আমরা একটু পরেই খেতে বসবো। তোমরা না হয় 10টা খাবে, কিন্তু আমার স্ত্রী যে সকালের খাবার বেশি খাই সে কটা লুচি খাবে শুনি? তাকে তো 10টার বেশি খেতেই হবে, কি তাই তো সীমা? সীমা রাকেশের কথার কোনো উত্তর না দিয়েই রান্নাঘরে চলে যায়। এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয়। শুধু তাদের বাড়িতে কেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও তারা এমনটাই করে। তাদের খাওয়া দেখে নিমন্ত্রিত লোকজনও রীতিমতো ঘাবড়ে যায়। এই কারণে অনেকে তাদের অনেক রকম ভাবে অপমানও করে। তাই তারা কোনো রকমের অনুষ্ঠানে যাওয়া একেবারেই পছন্দ করে না। তবে একদিন তাদের এক অত্যন্ত কাছের আত্মীয় সুধা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়। সেখানে গিয়ে তারা 3 জনে একসঙ্গে খেতে বসে। তোমাদের এখানে যা যা রান্না হয়েছে সব গামলাই করে করে এনে আমাদের টেবিলে রেখে যাও। বারবার ডেকে ডেকে খাবার চাইতে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। কিন্তু এইভাবে খাবার দেওয়া তো আমাদের ক্যাটারিং সার্ভিসের নিয়ম নেই। আপনারা যতবার ডাকবেন আমি ততবার আসতে রাজি আছি, কিন্তু এইভাবে খাবার রাখতে পারবো না। আমরা ছেলের বাড়ির লোক, আমরাই তোমাদের টাকা দিয়ে কাজ দিলাম, আর তোমরা আমাদেরই এভাবে ছোট করছো। যেটা বলা হয়েছে সেটা করো। এক কথা বারবার বলতে কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু ম্যাডাম, এমনটা তো হয় না। আপনাদের দেখলে বাকি অতিথিরাও যদি আবদার করে থাকে তাহলে কি হবে বলুন তো? আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি কিছুতেই এটা করতে পারবো না। এই বলে রাজু সাথে সাথে সেখান থেকে চলে যায়। ভাবলাম এখানে এসে শান্তি করে পেট ভরে খেতে পারবো, কারণ সুধা কাকিমা আমাদের খুব কাছের লোক। আর এখানেও এমন হলো, এবার 1 পিস বেশি মাংস নেওয়ার জন্য এদের আমাদের টেবিলের দিকে আগমনের জন্য অপেক্ষা করতে হবে। ধুর ধুর, 1 পিস কেন নিবি? ওরা যখনই আসবে একেবারে 10-12 পিস নিয়ে নিবি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। সীমার কথাতে তারা সবাই রাজি হয়ে যায়। ক্যাটারিং এর ছেলেগুলো এরপর খাবার দিতে আসলে তারা একেবারে 10 পিস মাছ, 12 পিস চিকেন, আরো 8-10টি মটন নিতেই থাকে। এরকম একবার হওয়ার পর ক্যাটারারের লোকজন অন্য টেবিলে গেলেও তারা কিছুতেই আর সীমাদের টেবিলের সামনে যায় না। সীমা তাদেরকে বারবার করে ডাকলেও তারা না শোনার ভান করে থাকে। 3 বউ বাধ্য হয়ে তাদের কাছে যা আছে সেই খাবার খেয়ে উঠে পড়ে। কিছুক্ষণ পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। আজ বিয়েবাড়ির খাবার খেয়ে একদম মন ভরেনি। সুধা কাকিমা ছেলের বিয়েতে গিয়ে যে এমন হবে আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে? খেতে পারিনি কেন? শরীর খারাপ হচ্ছিল নাকি? না না, ওই ক্যাটারিং এর ছেলেগুলো একবার খাবার দিয়ে তারপর তো আর এলোই না। কতবার ডাকলাম জানো, পাত্তাও দিল না। মনে হচ্ছিল ফেরার আগে ওদের নামে নালিশ করে যায়। কিন্তু ছোট ছোট ছেলেদের চাকরি খেয়ে আমার কি লাভ হতো বলো তো? তাই আর কিছু বলিনি। আমি তো খেতে বসে কতবার ডাকলাম, কই আমার সাথে তো এরকম হয়নি। তোমরা একবারই নিশ্চয়ই অনেকটা করে খাবার নিয়ে নিয়েছিলে। কত কত নিয়েছিলে একবার শুনি? কোথায় আর বেশি খেতে পারলাম? 20 পিস মতো মটন, চিকেন 25টা, আর ওই মাছটা ধরো 10-12 পিস মতো। এর বেশি তো কিছুই খাইনি আমি। রাকেশ সীমার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝে উঠতে পারে না। এ বাবা, তোমরা সবাই এত কম খেয়ে বাড়ি ফিরে এলে? আহারে, এখন আবার খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাকেশের কথা শুনেই হঠাৎ দরজার পিছন থেকে রেখা এবং জয়া বেরিয়ে আসে। আমার জন্য 1 কেজি মিষ্টি দই আর 10টা সন্দেশ নিয়ে আসবে দাদা প্লিজ। আমি বেশি কিছু চাই না, আমাকে শুধু ওই 20-30টা মতো রসগোল্লা এনে দিলেই হবে। গরম গরম রসগোল্লা। এই সময় আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে, ওটা ভেবেই তো আমি নিজের লোভ সামলাতে পারছি না। রাকেশ তাদের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না। তবে সে এইটুকু বুঝতে পারে যে এবার তাকে এই খাবারগুলো এনে দিতেই হবে। এই 3 পেটুক বউয়ের হাত থেকে তার আর রেহাই পাওয়া সম্ভব নয়। এভাবেই দিন কাটতে থাকে। তাদের 3 জনের খাওয়া দাওয়া কমার বদলে যেন বাড়তেই থাকে।
প্রত্যেকদিন তারা এত এত পরিমাণে খাবার খায় যে আগে তাদের যেই রেশনে প্রায় 2 মাস চলে যেত, এখন সেই রেশনে 10 দিনও কাটে না। এমনকি পাড়ার লোকজনও 3 বউকে নিয়ে খুবই হাসাহাসি করে, কিন্তু এতে তাদের কারোরই কিছু এসে যায় না। জানো দিদি ভাই, আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা নতুন খাবারের দোকান খুলেছে। ওখানেই 1 সপ্তাহে বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হচ্ছে। অর্থাৎ তুমি 500 টাকা দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার যত খুশি খেতে পারবে, তাও আবার 1 ঘন্টা ধরে। চল তাহলে আজকে যাই, অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার খাই না। এক একটা খাবারের যা দাম, আর যে অল্প পরিমাণে দেয় তাতে তো মন পেট কিছুই ভরে না, অথচ পকেটটা ঠিক খালি হয়ে যায়। তাহলে আমি যাই, আরো বেশ কিছুক্ষণ একটু এক্সারসাইজ করে নিই, তাহলে আরো খিদে পেয়ে যাবে, আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে প্রাণ মন ভরে খেতে পারবো। তবে জানো, আমার যেই বান্ধবী আমাকে ওই রেস্টুরেন্টের খবর দিল, সে আরো একটা এমন কথা বলল যেটা আমার বেশ অদ্ভুত লেগেছে। কি কথা, আমাদেরও বল। ওই রেস্টুরেন্টের কর্মচারীরা ইচ্ছা করে গ্রাহকদের বেশি করে খাবার পরিবেশন করে, যাতে গ্রাহকদের প্লেটে থাকা খাবার শেষ করতেই তাদের 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর 1 ঘন্টার বেশি লাগলেই পরবর্তী 1 ঘন্টার জন্য আবার 500 টাকা দিতে হয়। এভাবে ওরা অনেককেই ঠকিয়েছে। আচ্ছা তাহলে এই ব্যাপার, এবার তাহলে সত্যি সত্যি একটু ভালো করে কসরত করতে হবে, যাতে এই রেস্টুরেন্টে গিয়ে 5 ঘন্টার খাবার 1 ঘন্টায় খেতে পারি। সে তো খাবই, এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? কত খাবার একসঙ্গে খেতে পারবো ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। এভাবেই তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের সমস্ত কাজ সেরে নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা প্রত্যেকে 500 টাকা দিয়ে এন্ট্রি করে। 3 জনকে একসঙ্গে ঢুকতে দেখে রেস্টুরেন্টের মালিক তো খুবই খুশি হয়। দিনের শুরুটা বেশ ভালোই হলো বলতে হয়। 3 জন মহিলা এসেছে, দেখে তো মনে হচ্ছে এটা অতি সাধারণ, বেশি খেতেও পারবে না হয়তো। 3 জনের টাকা দিয়ে 1 জনের খাবার খেতে পারবে কিনা সন্দেহ আছে। এরকম চলতে থাকলে আমার ব্যবসা তো 2 দিনেই দাঁড়িয়ে যাবে। তা যা বলেছেন, আমরা মেয়েরা অত বেশি খেতে পারি না। কেউ কেউ পারে, তবে বেশিরভাগই পারে না। আর এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাদের রেস্টুরেন্টে 2-3টা আইটেমও ঠিক করে খেতে পারবে না। এবার তুমি যাও, ওনাদের সাহায্য করো, আর দেখবে ওদের খাবার খেতে খেতে যেন 1 ঘন্টার বেশি লেগে যায়। তাহলে পরের 1 ঘন্টার জন্য আবার 500 টাকা করে নিতে পারবো। অমল বাবুর কথা শুনে রেশমি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারা এখনো জানে না তাদের মুখের এই হাসি কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে উদাও হতে চলেছে। রেশমি 3 বউকে সাহায্য করতে গেলে তারা রেশমির থেকে কোনো সাহায্যই নেয় না। তারা প্লেটে একটার পর একটা খাবার নিজেরাই তুলতে থাকে। রেশমি এবং অমলবাবু দুজনেই এটা দেখে খুবই খুশি হয়। সীমা, রেখা আর জয়া প্লেটে যা যা খাবার তুলেছে তা শেষ করতে তাদের কম করে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। 3 জন কাস্টমারের থেকে 3000 টাকা রোজগার করতে পারবে ভেবে অমলবাবু খুবই খুশি ছিল। কিন্তু 10 মিনিটের মধ্যে সে দেখে সীমা, রেখা আর জয়ের প্লেট একেবারে খালি, আর তারা আবার নতুন করে খাবার নিচ্ছে। ম্যাডাম, আপনাদের সব খাওয়া হয়ে গেল? আপনারা কিছু নষ্ট করেননি তো? কারণ এখানে আমরা গ্রাহকদের প্রাণ ভরে খেতে দিই, যাতে কোনো খাবার নষ্ট না হয়, তাই জিজ্ঞাসা করছি। আমরা খাবার নষ্ট করব? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা আগের প্লেটের সব খাবার শেষ করে ফেলেছি, তাই তো আবার নতুন করে খাবার নিচ্ছি। এই কথা শুনে রেশমির মুখ একেবারে কাচুমাচু হয়ে যায়। 3 বউ আবার খাবার নিয়ে নিজেদের প্লেট ভরিয়ে ফেলে, আর সেটাও প্রায় 10 মিনিটের মধ্যে তারা শেষ করে ফেলে। তারা 3 জনের রেস্টুরেন্টে প্রায় অর্ধেক খাবার শেষ করে দিয়েছে দেখে ম্যানেজার অমলবাবু তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়। এটা কিন্তু আমাদের রুলস নয় ম্যাডাম, আপনারা আমাদের রেস্টুরেন্টের নিয়ম ভাঙলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে, এটা জানেন তো? কি নিয়ম ভেঙেছি শুনি? এখনো তো 1 ঘন্টা হয়নি, এখনো প্রায় 20 মিনিট বাকি। 500 টাকা দিয়ে 1 ঘন্টা খেতে পারবো, এটাই তো আপনার রেস্টুরেন্টের নিয়ম। আমরা তো এই নিয়মটা ভাঙিনি। কিন্তু কোথাও তো এটা লেখা নেই যে আপনি যতবার ইচ্ছা নিজের প্লেট এখানে থাকা সমস্ত খাবার দিয়ে ভরতে পারবেন, আর এইভাবে আমাদের রেস্টুরেন্টে সব খাবার শেষ করে দিতে পারবেন। আচ্ছা, আর আপনারা যে চালাকি করে লোকজনকে খাবার দিতে দেরি করেন, যাতে তাদের 1 ঘন্টা পেরিয়ে গেলে আপনারা আবার পরের 1 ঘন্টার জন্য 500 টাকা নিতে পারেন, সেটা আপনাদের নিয়মের মধ্যেই পড়ে, তাই তো? আপনারা চালাকি করলে সেটা ব্যবসা, আর আমরা চালাকি করলে সেটা নিয়ম ভাঙা। নতুন রেস্টুরেন্ট খুলে এভাবে লোক ঠকাতে শুরু করে দিয়েছেন। এরকম করলে কেউ আসবে না আপনাদের রেস্টুরেন্টে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো করবো না। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আর আপনারা খাবেন না প্লিজ। এই বুফের জন্য তৈরি করা খাবার আমাদের কাছে এইটুকুই আছে, সব শেষ হয়ে গেলে পরের গ্রাহকরা এসে ফিরে যাবে।
আমাদের পেট তো এখনো ভরেনি, আর এখনো তো 1 ঘন্টাও হয়নি। 1 ঘন্টা হয়ে যেতে দিন, আমরা চলে যাব। এই শুনে অমলবাবুর আর কিছু বলার থাকে না। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 পেটুক বউয়ের খাওয়া দেখতে থাকে, আর তারা 3 জনে মন প্রাণ ভরে আনন্দ করে খাবার খেতে থাকে।